যখন আমাদের দেশের মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় তখন আমাদের মুসলেকা প্রধানমন্ত্রী তখন ড্রামা দেখতে যান। তার এই সিনেমা দেখা ড্রামা দেখাকে আমরা স্বাগত জানাই, এটা ভালো কাজ। কিন্তু পাশাপাশি যদি তিনি এগুলোর খোঁজ নিতেন, এই যে রাজনৈতিক ড্রামা চলতেছে সেগুলো তিনি যদি খোঁজ নিতেন, রাজনৈতিক নাটক সিনেমা চলতেছে সেগুলোর ব্যাপারে যদি খোঁজ নিতেন তাহলে একটু ভালো হতো। নাকি এগুলোর এই রাজনৈতিক নাটক ড্রামার কুশীলব তিনি, পর্দার অন্তরালে তিনি, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমাদের সেই গল্পটা মনে পড়ে যে নগর যখন পুড়ে নিরো তখন বাঁশি বাজায়, ঠিক সেই রকম এইখানে কেন মানুষকে পুরবে না? যেই দিন আহলে খবিস বলে বা লামাঝাবি বলে অথবা ওহাবি বলে অথবা সালাফি নামের এই পিচাসগুলো যারা মানুষকে মানুষ মনে করে না, সেই সালাফি ওহাবি লামাঝাবি পিচাসদের, সেই আহলে খবিসদের নেতা এই কাজ্জাব বিন ইউসুফ চরম নারী বিদ্বেষী একটা মানুষ, আমাদের সভ্যতা সংস্কৃতি বিরোধী একটা মানুষ যখন তারেক রহমানের মাথায় হাত দিয়েছিল, তখনই আমি বুঝে গিয়েছিলাম এই দেশের কপালে খারাপই আছে। এটারই কিন্তু আজকে প্রতিফলন আপনারা, যেই দিনই যে লোকটা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সুবিবাদ পীর মুরিদের বিরুদ্ধে সারাদিনই নারী বিদ্বেষী কথাবার্তা ছড়িয়ে বেড়ান, সেই লোকটার হাত যখন তারেক রহমানের মাথায় পড়ে, তারপরও তিনি সেখানে বসেছিলেন আবার ধর্মের দোহাই দিয়ে, সে আহলে খবিসদের লোকেরাই কিন্তু আজকে মাজারে হামলা করেছে। আবার কিছু কিছু পত্রিকা দেখলাম কয়দিন লিখলো কথিত পীর, তো চরমোনাই কি কথিত নয়? আরো যারা পীর আছে এনায়েতপুরি ফেনায়েতপুরি মধুপুরি, এরা কি কথিত পীর নয়? পীরের আগে কথিত লেখে কেন? সবগুলোই তো কথিত পীর। কেউ কি চৌথ আসমানে গিয়ে আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে অথবা ঈসা আলাইহিস সালামের কাছ থেকে কি খিলাফত নিয়ে আসছিল বাংলাদেশে পীর হইতে? এখানে ওই কুষ্টিয়ার ওই পীর যদি কথিত পীর হয়ে থাকে তো সব পীরই তো কথিত। এরা কয়দিন পরে দেখবেন শাহজালালের মাজার ভাঙবে, লিখে রাখেন আমার কথা। এর আগে আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন গণজাগরণ মঞ্চের আমরা তীব্র আন্দোলন করেছিলাম স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে, তখন এই হেফাজতিরা বলেছিল লাথি মেরে তারা শাহজালালের মাজার ভেঙে ফেলবে, তারা বলেছিল। সেই গ্রুপটা এই যে জামাতি হেফাজতি এবং সালাফি লামাজাহাবি আহলে খবির যারা ওহাবি, তারা এটা ভাঙার পক্ষে এবং তারা ভেঙে তৃপ্ত এবং তৃপ্তি লাভ করেছে। আপনি কি দেখেছেন জামাতের কোন নেতা বা এমপি কে এটার বিরোধিতা করতে? আপনি দেখেছেন আমার কোন ভাবির পোলাই কথা বলতে? আমার এক ভাবির পোলা বলেছিল কোন দরবারে হামলা করা যাবে না, যে কালাপাড়া নাকি কি যেন একটা আমার ভাবির পোলা, সে কিন্তু বলেছিল। আমরা তখনই জানতাম যেগুলো ঘটবে। আরো এরা যেটা যেটা না করবে সেটাই ঘটবে। আপনি জানেন যে 18 মাসে আমার ভাবির পোলাদের যে দাদা শ্বশুর আদম ব্যাপারী ইউনুস, সে 65,000 কোটি টাকা ঋণ করেছিল। আমাদের তারেক ভাইয়া মার্শাল্লাহ জাতীয় ভাইয়া, যিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তিনি এসে বাংলাদেশে প্রথমে একেবারে বাংলাদেশকে পুরো প্লেন শিট বানাই ফেলছেন। তিনি 1.5 মাস না যাইতে 41,000 কোটি টাকা ঋণ নিয়েছেন দেশ চালাতে। তো তার জন্য তো এগুলো ভালো। দেশে এখন এমন কিছু সমস্যা তৈরি করা হবে যেগুলো ঘটার পরে মানুষ মৌলিক সমস্যা থেকে দূরে থাকবে। আপনি দেখেন এই পীরকে মেরে ফেললো, এর পক্ষে সাফাই গাচ্ছে আমেরিকা থেকে এক ইউটিউবার, এক উবার চালক। এরা দেখবেন সারাদিনই এরা দেখবেন এই দেশ অস্থিতিশীল কেন করতেছে? এখন দেশের ভাবমূর্তি ক্ষতি হয় না? নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। যখন হেফাজতের আন্দোলনে, হেফাজতের তথাকথিত জঙ্গিবাদী আন্দোলনে আমাদের মতো মুক্ত চিন্তকদের পেটানো হলো, দেশ ত্যাগ করানো হলো, মেরে ফেলা হলো, খুন করা হলো, অনেকে তালিয়া বাজিয়েছিলেন। আমরা জানি এবং জানতাম এবং বলতাম যে একদিন কিন্তু এদেরও নাম আসবে। এই যে পীর সাহেবদেরও নাম চলে আসছে। অনেক পীরেরাও আমাদের বিরুদ্ধে ছিল, মুক্ত চিন্তার বিরুদ্ধে। এখন পীরেরাই মরতেছে কেন? এরপরে দেখবেন লামা যাবে, ওহাবিরা মারা যাবে। পাকিস্তান, সেই সাধের পাকিস্তান, আমাদের বাপদাদাদের সাধের পাকিস্তান, পেয়ারা পাকিস্তান যারা করেছিল, ইসলামী পাকিস্তান, সেই ইসলামী পাকিস্তানে কিন্তু মসজিদে মেশিন গান নিয়ে, সাব মেশিন গান নিয়ে, ব্যাংকার বানিয়ে, বস্তার ব্যাংকার বানিয়ে পাহারা দিতে হয়। তো বাংলাদেশও কিন্তু ওই দিকে যাচ্ছে একদিন। কিন্তু এই যে ওহাবিরা, এই যে আহলে খবিসটা যারা আজকে হত্যা করতেছে, এরাও কিন্তু নিজেরাও একদিন মারা যাবে, এইভাবেই মরবে। সেটাও আপনি আজকে চ্যানেল, আপনার চ্যানেলের মাধ্যমে আমাকে জানিয়ে রাখতে চাই। এটা ঘটবে, কেউ রক্ষা করতে পারবে না। তো তারেক রহমান কি না, প্রথম আলোর রিপোর্টে আছে একটি রাজনৈতিক দলের নেতা এর নেপথ্যে ছিলেন, কোন দল উল্লেখ করেন নাই। বিএনপি ক্ষমতায়, জামাত হলে তো বলতে পারতেন, জামাতের না। এখন একটি দল বলতে তো আমি বিএনপিও বুঝি না, জামাতও বুঝি না, আমার ভাবির, আমি একটি দল বলতে এদের সমন্বয় বুঝি।
একটি দল এখন কি জামাত, বিএনপি, আমার ভাবির পোলা, এই দলের মধ্যে কোনো ফারাক আছে? এরা তো সবাই মিলকে জুলকে একই দল, 3 ভাগে ভাগ হয়ে বসে আছে। এরা আবার ভিন্ন দল হয় কেন? তো একই দল। সংসদে এখন পৃথিবীতে বাংলাদেশ নামক একমাত্র সংসদ যেখানে সরকারি দল বিরোধী দল ভাগ বাটোয়ারা করে চলে। পৃথিবীতে একটা আপনি দেখেছেন কেউ প্রতিবাদ, কোন বিএনপির কোন মন্ত্রী প্রতিবাদ করেছে, কোন জামাতের মন্ত্রী প্রতিবাদ করেছে? দু একটা সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য নাই। হ্যাঁ, কেন আসে সরকারের নাই? কারণ কেন আসবে? কারণ যেখানে ওই শায়েক নাকি ফায়েক একটা আছে, এই নারী বিদ্বেষী রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, যাকে কেউ কাফের ফতোয়া দিয়েছে, এই আহলে খবিশটা যেদিন তারেক রহমানের মাথায় হাত দিয়েছে, আপনি কেন আশা করেন যার উপর আহলে খবিশদের মাথায় হাত, যে প্রধানমন্ত্রীর, সেই প্রধানমন্ত্রীর নিন্দা জানাবেন? কেন জানাবে? জানাবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর তো কথা বলা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর। কেন বলবে? স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা আছে বলা? এরা হচ্ছে কার সরকার এখন? এটা জামাতি সরকার, এটা হেফাজতি সরকার, এটা হচ্ছে আমার ভাবির পোলাদের সরকার। ওটা নামে না তারা বিরোধী দল, এটা হচ্ছে আহলে খবিশদের সরকার, এটা লামা জাহাবিদের সরকার। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল। স্বরাষ্ট্রমন্ত্রীর কোথাও যাচ্ছেন, সেখানে কিন্তু গাড়ির দরজা খুলে দিচ্ছেন হচ্ছে ডেপুটি স্পিকার। বাহ বাহ বাহ। তাহলে এখন বুঝেন যে কে যে কার কাছে। এমনি তো বলি না যেটা, এমনিতেই সরকারের নাম আমি মুসলেকা সরকার নাম দেইনি, আজকে আমার মুসলেকা সরকার নাম দেওয়া সার্থক। মানে কে যে কার সাথে মুসলেকা দিয়ে আসছে, দিয়ে কে বড় হয় কে ছোট হয় আমরা তো জানি না। কি আশ্চর্য! একজন সাংবিধানিক পদে না আছে তিনি, একজন ডেপুটি স্পিকার সাংবিধানিক পদে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ির দরজা খুলে দেন। কতক্ষণ পর জুতা মুছেও দিতে পারেন, কারণ সবাই তো মুসলেখা দিয়ে আসছে। এখানে সবাই তো একজন আরেকজনের কাছে মুসলেখা দেওয়া, দেশে বিদেশে ঘরে বাইরে মুসলেখা দেওয়া, তাই তো এগুলো করবেই, করতেই পারে তারা। প্রাইম মিনিস্টারের পদটা খুব সংবেদনশীল, তার প্রতিটা পদক্ষেপ একটা বার্তা দেয়। তিনি ফ্যামিলি নিয়ে নাটক দেখতে যাবেন, ঠিক আছে, আর উনি পরে যেতেন। উনি শুনেছেন তার জমানায় প্রথম একজন পীরকে পিটিয়ে মারা হয়েছে, কোনো বিচার নেই। এখন কি বললাম আপনাকে, এই তারেক রহমান যার মাথায় হাত দিয়েছে আলে খবির, যারা পীর বিরোধী, তারা তো পীরকে মারবেই। বললাম তো, একদিন বাংলাদেশে এইভাবে চলতে থাকলে শাহজালালের মাজার থাকবে না। যেখানে আওয়ামী লীগ বিএনপি দুইজনে গিয়ে আগে উদ্বোধন করে না শাহজালালের মাজার দিয়ে, শাহজালালের মাজার ভেঙে ফেলবে এরা, এই সালাফিরা। সম্ভবত তারেক রহমান লামা জাহাবিতে যোগ দিয়েছেন, তিনিও চিন্তাই করতে পারেন ব্যক্তি জীবনে কি ধরনের। চরমোনাইয়ের পীর নিজেকে নিরাপদ মনে করেন কিভাবে? তিনিও তো পীর। এখন চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরে শালি, চরমনের পীর তো ওদের দলের লোকের মারবে কেন? ফটমাজারকে কিছু বলতে দেখেন, পিছনে সরস্বতীর মূর্তি সমালোচনা করতে দেখেন। আচ্ছা, আমি যদি কালকে থেকে এখানে সরস্বতীর মূর্তি রাখি বা গণেশের মূর্তি রাখি বা কোনো মূর্তি, বা মনে করেন যে আমি এখানে যদি শিবের মূর্তি রাখি পিছনে, আর আপনার এখানে কথা বলি, আমার ধারণা আপনার এখান থেকে পরের দিনই আমার ফলোয়ার অর্ধেক হয়ে যাবে, আপনার এখান থেকে অনেকে আপনার ইউটিউব থেকে আর চ্যানেলে থাকবে না, ফলোয়ার অর্ধেক হয়ে যাবে। কিন্তু ফ্রড মাজারটা কমে না কেন? কারণ কি? কারণ ফ্রড মাজার তো নিজেও নাস্তিক, এই চিঙ্কুবাম ফ্রড মাজার নাস্তিক না? তার বউ ফরিদা আক্তার নাকি ফরিদা আক্তার নাস্তিক না? তারা তো ক্ষমতায় ছিল, তাদের কিছু বলেছে? কিন্তু আমাদের তো সারাদিন এসে গালি দেয় নাস্তিক। ফ্রড মাজারে ওইখানে গিয়ে কেউ নাস্তিক বলে গালি দেয় না কেন? কারণ হচ্ছে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, ৭২ সংবিধানের বিরুদ্ধে। যারাই মানে এখন যদি আল্লাহ হিসাবে ৭২ সংবিধানে বলে যে এটা সহি, তোরা ৭২ সংবিধানের মান, এই মুহূর্তে আল্লাহ হিসাবে যদি বলে তোরা শেখ মুজিবের সাথে থাক, শেখ মুজিব জীবন দিয়েছে, এরা এখন আল্লাহরে অস্বীকার করবে। আর সেই জায়গায় আপনি আমি, তাদের তো কিছু বলে না। চরমনায় পীরে কিছু বলে না, কারণ চরমনায় পীরও তো ৭২ সংবিধান বিরোধী, চরমনায় পীরও তো সারাদিন ভারত বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, শেখ মুজিব বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী। যারা এটা করতেছে তারাও সঙ্গীত বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী, সংবিধান বিরোধী। তাই চোরে চোরে হালে এক চোরে বিয়ে করতেছে আরেক চোরে শালী, তো তারা তো বিরোধিতা করবে না। তো এই জন্য চরমনাইকে কিছু বলবে না। কিন্তু আপনি দেখেন দেওয়ানবাগের উপর আক্রমণ চলবে, কারণ কি? কারণ দেওয়ানবাগের পীর তারা ভণ্ড বলেন, চন্ড। দেওয়ানবাগের পীর ভণ্ড হলে চরমনাই ভণ্ড না কেন? দেওয়ানবাগের পীর ভণ্ড হইলে এনায়েতুল্লাহ আব্বাসী ভণ্ড না কেন? দেওয়ানবাগের পীর ভণ্ড হইলে মধুপুরের পীর ভণ্ড নয় কেন? দেওয়ানবাগের পীর যে ভণ্ড, আর যে ভণ্ড নেই সনদ কারা দিছে?
আল্লাহ আসমান থেকে নাইমে এসে দিছে নাকি চরমনায়ের পীর, মধুপুরে পীর, এনায়েতপুরে পীর, অমুক পীর, তমুক। বাংলাদেশে তো আর পীরের অভাব নাই। এই পীরেরা কি চৌথ আসমানে যে আল্লাহর কাছে সনদ আনছে না আল্লাহ এসে তাদের সনদ দিছে? তো এদের কার বিরোধী? কালকে চরমনায়ের পীর ৭২ সংবিধানের পক্ষে বলুক, ওর দরবার মরবার ওর এলাকা উড়ে যাবে। কালকে মুক্তিযুদ্ধের পক্ষে বলুক, বঙ্গবন্ধুর পক্ষে বলুক, থাকবে না। তো আসল সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ। বাংলাদেশের যে কোনো ঘটনাই দেখবেন স্কেল দিয়ে মাপবেন, সেটা হলো ৭১ আর ১৯৫২ আর ১৯৭১, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আজকে কেন বিরোধিতা করতেছে? কই চরমনায় লামা জাহাবির মতো আহলে খবিশের দাওয়াত দিল, আরেক সুন্না নাকি ফুন্না ফাউন্ডেশন জামাতের এজেন্ট, জামাতি ফাউন্ডেশনের মালিক আহম্মকুল্লাহর দাওয়াত দিল। কই ওইখানে তো মুফতি মুফতি আরে কি এর নাম, তাহেরিকে তো দাওয়াত দিল না? তাহেরি মৌলবী না? তাহেরিকে কেন দিল না? তাহেরির কি জনপ্রিয়তা কম? ওই যে ওই ওই রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ শয়তান আহলে খবিশ আর আহম্মকুল্লাহর চাইতে কি তাহেরির জনপ্রিয়তা কম? সবগুলো মিলে তাহেরির সাথে ইলেকশন করতে বলেন, কুত্তার বিলাই মার্কা নিয়ে। তাহেরির সাথে জামানত হারাবে তারা। তাকে দাওয়াত দিল বিএনপির নেতা মুসলেকা প্রধানমন্ত্রী, ওদের দাওয়াত দিল না কেন? কারণ তাহেরি মুক্তিযুদ্ধের পক্ষে। তো ওই যে মাজারে যাদের মারতেছে, দেখেন যাদেরকে হত্যা করতেছে, যাদের কবর আগুন দিচ্ছে, যাদের ঘর ভাঙতেছে, জ্বালাইতেছে, সব মুক্তিযুদ্ধের পক্ষে। আচ্ছা, আমার উপরে কেন খেপ? আমি তো আওয়ামী লীগ করি না, আমার উপরে কেন এত খেপ? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলি। কালকে যদি ফ্রড, আমি তো বাম রাজনীতি করেন, কালকে যদি আমি আমার কথাগুলো ঘুরিয়ে বলি, ফ্রড মাজারের ভাষায় বলি, কালকে যদি আমি চিঙ্কু বামদের ভাষায় বলি, আমার তো বলবে যে শেখ ফরিদ আপনি আত্মগোপনে থাকেন না, বরিশালে আসেন, কি চান? কালকেই বলবে আমাকে। ফ্রড মাজারকে তো কিছু বলে না, জোনায়েদ সাকিকে তো কিছু বলে না, বাই সিগন্যাল দিয়ে ডাইনামোর নেওয়া। জায়েদ পাড়া তো এখন প্রতিমন্ত্রী, কারণ স্বাধীনতা বিরোধী। আজকে আমার আরেক প্রিয় আছে, তার নামটা বললাম না, সেও একটু পল্টি খাইছে, তারা কিছু বলে না। কই বামপন্থীদের উপরে তো আক্রমণ হয় না গণজাগরণ মঞ্চ করার অপরাধে? আপনি কে যে সকল আপনার বাম, আপনার প্রিয়টা কে? আপনার প্রিয়টা কে? জি নাম বললেন না? আপনার প্রিয় কার নাম বলেন নাই? বললাম না, আমার প্রিয় একজন চিঙ্কু বাম আছে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম সে বাংলাদেশের। আমি বাংলাদেশের দুইজন তরুণকে বলেছিলাম, একজন হচ্ছে সক্রিত নুমান, আরেকজনের নাম বললাম না, যেটা জানতে চাচ্ছেন। দুইজনের কথা বলেছিলাম যে এই দুইজন আগামী বাংলাদেশের শাহরিয়ার কবির, আগামীর বাংলাদেশের এরা বাংলাদেশের বুদ্ধিজীবী, আমি বলেছিলাম। তার মধ্যে একজন আল্লাহ রহমতে মোড় থেকে ডাইনে সিগন্যাল নিয়ে নিছে। তার মতো যদি আমি কালকে উল্টে যাই, তাহলে কিন্তু আমার সব হয়ে যাবে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কখনো আপোষ করি না। আমি আরেকটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি নেতাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও আমি তাদের এই ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। তো মুক্তিযুদ্ধের প্রশ্নে তো আমি কাউকে ছাড় দিতে পারবো না, দিতে পারবো না। আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতাই আমার চিনে না, কিন্তু বিএনপির ২-৪ জন আমাকে চিনে, কিন্তু কোনোদিনই না। না তাদের কাছে সুবিধা নিতে যাব, আদর্শের ব্যাপার ছাড় নাই। আওয়ামী লীগ আমাকে সুবিধা দেয় না। আমি একটা হসপিটাল করতে চেয়েছিলাম, আমাকে পারমিশন দেয় নাই, আমাকে দেয় নাই, দেয় নাই। কিন্তু আমি জানি এখন যদি আমি বিএনপির নেতাকে কোনো মন্ত্রীকে ফোন করি আমি একটা হসপিটালটা করতে চাই, আর বলবো ফরিদ কাল তুমি কোথায় আছো, দেখা করো আমার সাথে। করো, আমি জানি, কিন্তু করবো না। কেন? কারণ আমার সাথে তার আদর্শের দ্বন্দ্ব আছে। কিন্তু আওয়ামী লীগ না দেওয়ার কারণেও, আওয়ামী লীগের সবাই না, পরে অনেক বড় এক নেতা আমাকে বলেছিলেন তোমারটা আমি করে দিচ্ছি, তারপরে সরকারের পতন ঘটে যায়। কোন এক বড় নেতা আওয়ামী লীগে বলছে ফরিদ তুমি নাকি এরকম ঘটনা, আমি গিয়েছিলাম তাকে প্রপোজাল দিয়েছে যে বড় ভাই এই ঘটনা, এই কারণে পারি নাই আপনাদের ছোট ছোট নেতার জন্য। বলছে আমাকে কাছে কেন আসো নাই? আমি বলছি এই যে আসলাম, বলে যে ঠিক আছে তোমার এটা হবে, এত বড় প্ল্যান, এটা দেশের জন্য মানুষের কল্যাণে, তুমি করে দেবো তোমাকে আমি, তোমার কি কি সুবিধা লাগবে? আমি বললাম আমি ঘুষ দেবো কেমনে ডিসি অফিসে? আমি তো, আমার যারা ইনভেস্টর তারা তো ঘুষ দিবে না, কারণ সবাই দিবে সেখানে অনুদান, অনুদান দিয়ে কি আমি ঘুষ দিব ২ কোটি টাকা ৩ কোটি কয়েক কেন দিতে হয়? ১ পয়সা লাগবে না, তুমি করো, জমিন আমি দেবো দরকার হয়, এই কথা বলেছিল। কিন্তু তারপর সরকার পতন হয়েছে, হয়নি। এখনো প্রস্তাব দিলে বিএনপি লোক মেনে নেবে, কিন্তু আদর্শের ব্যাপারে তো আমি ছাড় দিতে পারবো না। ফরিদ ভাই, তারা আপনার কি ভাবির পোলাগুলা কোথায়? এই যে ডিজেল আসতেছে ইন্ডিয়া থেকে, কোনো কথাবার্তা বলে না কিন্তু তারা। এটা শুনলে আমার হাসি আসে, বুঝছেন? এই জন্য আমি একটা ছড়া লিখেছি যে ভারত এগুলো থেকে এলো, ভারত হিন্দু থেকে হিন্দু এলো, হিন্দু ডিজেল জানেন? হিন্দু ডিজেল। বলতেছি ওইটাই। আমি ওই জন্য একটা ছড়া লিখেছি যে ভারত থেকে এলো ৮,০০০ ডিজেল, ৮,০০০ টন, আমার ভাবির পোলারা, ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা কোথায় এখন? মাশাআল্লাহ, সেখানে দেখলাম কিছু জামাতি বট এসে আমাকে গালি দিতেছে, উত্তর দেয় নাই কোনো। যাই হোক, এখন এটা হিন্দু তেল হবে না, এখন এটা বিজেপির তেল হবে না, এখন বলবে কি জানেন, টেকা দিয়ে কিনেছি,
কি বলবে জানেন? মাগনা কিনেছি। সেই ভিখারিদের মতো কয়, ভিক্ষা কি আপনি এমনি দেন? সোয়াব পান না? বিষয়টা অনেকটা এরকম। এখন সব ভাবির পোলারা নীরব। এখন উবার চালক আমেরিকার নীরব। এখন চিঙ্কু বাম একটা আছে, ফ্রান্স থাকে, সেও নীরব। ইন্ডিয়া বয়কটি নীরব। ইন্ডিয়া বয়কটে আরেকটা আছে ভেপি নূর, এখন নাকি তারেক রহমানের মন্ত্রী, মুসলেকা সরকারের, সে এখন নীরব। গাল ভোলাম তার এখন নীরব। সব ইন্ডিয়া বয়কটির এখন নীরব। এখন যদি তাদের প্রশ্ন করেন তেল এখন আনো কেন? আরে কত